কি ব্যাপার বৌমা, আজকে ভাইফোঁটার দিন, তোমার 7 ভাই ভাইফোঁটা নিতে আসবে না? এ আবার কেমন অবাক করা কাণ্ড। না না মা, আমার 7 ভাই কাজের সূত্রে বাইরে গেছে, তাই ওরা আসতে পারবে না। ওরা কাজ থেকে বাড়িতে ফিরে আসুক, তারপর আমি ওদেরকে ভাইফোঁটা দিয়ে আসবো আর রান্নাবান্না করে খাইয়ে আসবো। এ কি আশ্চর্য কাণ্ড, বছরে একবারই তো ভাইফোঁটা আসে, আর তোমার ভাইরা বাইরে চলে গেল। এই তো যখন তোমাদের বিয়ে হলো তখন তোমার 7 ভাই কত আনন্দিত হয়েছিল যে এবার নাকি ওরা 7 জন মিলে একসঙ্গে দিদির শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করতে আসবে, আর তুমি এখন বলছো ওরা এখানে নেই। শাশুড়ি মা এই কথা বললে কুহেলি একেবারে চুপ করে যায়, কারণ কুহেলি একেবারে ডাহা মিথ্যা কথা বলে। সে চায় না তার 7 ভাই শ্বশুর বাড়িতে আসুক, কারণ তার 7 ভাই ভীষণই পেটুক প্রকৃতির। তার 7 ভাই সামনে খাবার দেখলে নিজেদেরকে ঠিক করে রাখতে পারে না, তারা একেবারে রাক্ষসের মতো খেতে শুরু করে। কিন্তু কুহেলি এই ব্যাপারে তার শ্বশুরবাড়ির পরিবারকে কিছুই বলতে চায় না। এমন সময় হঠাৎ করে কুহেলির শ্বশুরবাড়ির দরজার বেল বেজে ওঠে। এই সময় আবার কে এলো, যাই একবার গিয়ে দেখে আসি। কুহেলি এই কথা বলে দরজা খুলে দেখে তার 7 ভাই মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। 7 ভাইকে দেখা মাত্র কুহেলি একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে। এ কি, তোরা এখানে কি করছিস? তোরা যে এখানে আসবি আমাকে একবারও জানাবি না? তোকে জানাবো কি করে বল, 2 দিন ধরে তোকে ফোন করছি, কিন্তু তুই তো আমার ফোন ধরছিসই না। আর তোকে না পেয়ে জামাইবাবুর ফোনে ফোন করলাম, জামাইবাবুর ফোনে বারবার বিজি বলছে, তাই আমরা 7 ভাই মিলে ভাইফোঁটার দিন তোকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। তুই কি করে ভাবলি যে ভাইফোঁটার দিন আমরা তোর সাথে দেখা করতে আসবো না? বিয়ের পর তুই আমাকে ভুলে যেতে পারিস, কিন্তু আমরা কি আমাদের বোনকে ভুলে যেতে পারি বলতো? ভাই বোনের সম্পর্ক বলে কথা, তাই আমরা একেবারে তোর শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এমন সময় বৌমার 7 ভাইকে দেখে মণিদেবী ভীষণই খুশি হয়, কিন্তু কুহেলি মোটেই খুশি হতে পারে না, কারণ সে মনে মনে খুবই চিন্তায় পড়ে। এখন যদি একবার কুহেলির শ্বশুরবাড়ির লোকেরা তার 7 ভাইয়ের বেশি বেশি খাওয়ার ব্যাপারে জেনে যায়, তাহলে কুহেলির কোনো সম্মান থাকবে না। এই ভেবে কুহেলি ঘামতে শুরু করে। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কখন থেকে আমরা 7 ভাই এসে শুকনো মুখে বসে আছি, যা আমাদের জন্য গরম গরম লুচি আর তরকারি করে নিয়ে আয়, খুব খিদে পেয়েছে তো। এভাবে কুহেলির ভাইরা যখন লুচি তরকারি নিয়ে আসার কথা বলে, তখন কুহেলি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিন্তায় চিন্তায় তাদের সামনে একেবারে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই অজ্ঞান অবস্থায় তার বিয়ের আগের কথা মনে পড়ে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। কতবার বলেছি কলেজ থেকে আসার পর আমাকে গরম গরম ডাল ভাত মাংস খেতে দেবে, কিন্তু আমি বাড়ি এসে দেখি হাঁড়ি ফাঁকা হয়ে পড়ে আছে। তুমি কি কিছু রান্না করোনি? আমি কেন রান্না করব না? তুই তো ভালো করেই জানিস বাড়িতে তোর 7টা রাক্ষস ভাই আছে। আমি রান্না করার পরেই ওরা সব খাবার খেয়ে নেয়, তাই তুই কলেজ থেকে আসার পর কোনোই খাবার খেতে পাস না। ও সত্যি আর ভালো লাগে না। আজকে বাবা বাজার থেকে মাটন নিয়ে এসেছিল, আমি সেই আনন্দে তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি চলে এলাম। এখন তুমি বলছো সব খাবার শেষ হয়ে গেছে। কি করব বল, তোর 7 ভাই যখন দুপুরবেলা ভাত খেতে বসেছিল তখন কিলো কিলো মাংস ওরা একাই খেয়ে নিয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর জন্য 1 বাটি মাংস আলাদা করে লুকিয়ে রেখেছি। এই নে, এই 1 বাটি মাংস তুই ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নে। এই শুনে কুহেলি খুবই খুশি হয়। কুহেলি যখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে মাংস খেতে শুরু করে, তখনই তার 7 ভাই মাংসর গন্ধ পেয়ে সেখানে চলে যায়। কিরে, আমাদের না দিয়ে ভালোই তো একা একা মাংস খাচ্ছিলিস বল, তাও আবার লুকিয়ে লুকিয়ে? তুই কি ভাবলি আমরা কেউ বুঝতে পারবো না নাকি? আমরা ঠিক মাংসের গন্ধ পেয়ে গেছি, তাই গন্ধ শুকে শুকে তোর ঘরে চলে এলাম। তোকে আর মাংস খেতে হবে না রে, দিন দিন যা মোটা হচ্ছিস, পরে কিন্তু তোর আর বিয়ে হবে না। তাই 1 বাটি মাংস আমাদের 7 জনকে দিয়ে দে। এই হাঁ করে দেখছিস কি? দে বলছি, ভাইদের সাথে এরকম করতে আসে নাকি? তুই তো ভালো করেই জানিস আমরা মাংস খেতে কত ভালোবাসি। একদম বাজে কথা বলবি না বলছি। তোরা দুপুরবেলা সব মাংস খেয়ে নিয়েছিস, তাই মা আমার জন্য 1 বাটি মাংস বাঁচিয়ে রেখেছে। আমি কিছুতেই এটা তোদেরকে দেব না। তোরা একবার নিজেদেরকে আয়নায় দেখেছিস? একেই তো বেটে, তারপর দিন দিন তোরা যা মোটা হচ্ছিস, কোনোদিন ফেটে না পড়িস। ভাবছিলাম এবার তোর জন্মদিনে তোকে একটা সোনার হার তৈরি করে দেবো, কিন্তু তোর যা মুখ হয়েছে, তোকে আর সোনার হার কিনে দিয়ে কোনো লাভ নেই। আমরা 7 ভাই মিলে ভেবেছিলাম যে সবাই মিলে আমরা একটা বড় গাড়ি কিনবো, আর তুই সেই গাড়ি করে তোর শ্বশুর বাড়ি যাবি। কিন্তু তুই যখন সামান্য 1 বাটি মাংস আমাদেরকে দিতে পারিস না, তাহলে তোর জন্য আমরা কোনো উপহার কিনবো না।
পটল এই কথা বলা মাত্র কুমড়ো, ঝিঙে, আলু, সর্ষে এবং বাকি ভাইরাও তার কথায় তাল মেলাতে শুরু করে। এমন সময় কুহেলি বিপাকে পড়ে, কারণ তার দামি দামি উপহার দরকার। কিন্তু অন্যদিকে যদি সে মাংসের লোভ ছাড়তে না পারে তাহলে আর উপহার পাওয়া হবে না। এই ভেবে কুহেলি এক বাটি মাংস তার 7 ভাইকে স্যাক্রিফাইস করে দেয়। এই নে, তোরা যখন এত করে বলছিস তাহলে তোরাই মাংস খেয়ে নে, আমি আর খাবো না, আমার আর ভালো লাগে না। আমি ভালো করেই বুঝতে পারছি যতদিন আমি বাপের বাড়িতে থাকবো ততদিন তোদের জ্বালায় আমার কখনো ভালো মন্দ খাওয়া হবে না। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে। এরই মধ্যে কোয়েলির বিয়ে ঠিক হয়। কোহেলির বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ে বাড়িতে যত খাবার বেঁচে থাকে সব খাবার 7 ভাই মিলে একেবারে সাল্টে দেয়। বিয়ের পর, যাক বাবা, এবার আমার শান্তি। আমি শ্বশুর বাড়িতে আরাম করে এবার ভালো মন্দ খেতে পারবো, কারণ এবার আমার 7 রাক্ষস ভাই আমার খাওয়া দাওয়াতে ভাগ বসাতে পারবে না। এভাবে কুহেলি তার শ্বশুর বাড়িতে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে একদিন কুহেলির ভাই পটল তাকে ফোন করে। কি রে বোন, বিয়ের পর তো আমাদের ভুলেই গেছিস। তুই জানিস না যে নতুন বিয়ে হলে বাপের বাড়ির লোকেদের নিমন্ত্রণ করে খাওয়াতে হয়? আর তুই আমাদের 7 ভাইকে নিমন্ত্রণ করলি না? আরে না, মানে বলছিলাম কি সেটা নয়, আসলে আমি ভেবেছিলাম যে এই রবিবারে তোদের জামাইবাবুর অফিস ছুটি থাকলে তোদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কিন্তু কি করব বল, হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ করলো, তাই আমাকে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। এভাবেই কুহেলি তার 7 ভাইকে মিথ্যা কথা বলে, কারণ সে মোটেই চায় না তার 7 পেটুক ভাই এসে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করুক। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে ভাইফোঁটা এসে উপস্থিত হয়। ভাইফোঁটা উপলক্ষে কুহেলির বড় ননদ তনয়া তার ভাইদের নিমন্ত্রণ করে। কুহেলি, আমি আমার 3 ভাইকে ভাইফোঁটা উপলক্ষে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি। আমি ঠিক করেছি ওদেরকে মাটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পরোটা আর চিকেন কোরমা রান্না করে খাওয়াবো। আসলে আমার 3 ভাই বেশি খাওয়া দাওয়া করতে পারে না। এই একটা দিন যখন সুযোগ পেয়েছি তখন আমি ওদেরকে ভালো মতো খাবার খাইয়েই ছাড়বো। বাহ, খুব ভালো তো, তুমি চিন্তা করো না, আমিও তোমাকে রান্নাতে হেল্প করে দেব। সে তো ঠিক আছে, কিন্তু তুমি তোমার 7 ভাইকে নিমন্ত্রণ করে দাও, কারণ একদিন পরেই তো ভাইফোঁটা। একসাথে আমাদের ভাইয়েরা আসলে আমরা খুব মজা করতে পারবো। এই কথা শুনে কুহেলি খুবই চিন্তায় পড়ে। অন্যদিকে তনয়া তার ভাইদের খাওয়ানোর জন্য দোকান বাজার করে নিয়ে আসে, কিন্তু কুহেলির খুব মন খারাপ করে, কারণ যতই হোক সে প্রত্যেকবার তার ভাইদের একসঙ্গে ভাইফোঁটা দেয়, কিন্তু এবার সে লজ্জার খাতিরে কিছুই করতে পারে না। অন্যদিকে তার 7 ভাই তাকে বারে বারে ফোন করলেও কুহেলি ভয়ের চোটে ফোন ধরতে চায় না। এমনকি সে তার বরের ফোন থেকেও 7 ভাইকে ব্লক করে রেখে দেয়। কিন্তু ভাইফোঁটার দিন কুহেলির 7 ভাই কিছু না জানিয়েই কুহেলির শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়, আর কুহেলি তার ভাইদেরকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার যখন জ্ঞান ফিরে আসে, ভাগ্যিস বোন, তোর জ্ঞান ফিরে আসলো। আমরা 7 ভাই খুব ভয় পেয়ে গেছিলাম। আর তার সাথে তুই আমাদের দেখা মাত্র এরকম অজ্ঞান হয়ে গেলি কেন? আমরা কি পাগল নাকি ছাগল নাকি ভূত বলতো? না মানে না, আসলে আমার শরীরটা একটুও ভালো নেই। ঠিক আছে কুহেলি, তুমি রেস্ট করো, আমি সবার জন্য রান্না বান্না করে নিয়ে আসছি, কারণ কিছুক্ষণ পরে আমার 3 ভাইও চলে আসবে। তারপর আমরা দুজনে মিলে আমাদের ভাইদেরকে ফোঁটা দেব আর ওদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করব। তনয়া এই কথা বললে কুহেলির 7 ভাই খুবই খুশি হয়। অন্যদিকে তনয়া যখন রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে শুরু করে তখন কুহেলিও রান্নাঘরে যায়। দিদি, তুমি ভুলেও আমার ভাইদের জন্য রান্না বান্না করতে যেও না। আসলে কি বলতো, ওরা অনেক বেশি করে খেয়ে নেবে, আর আমি ভয়ের চোটে আমার শাশুড়ি মায়ের সামনে এই কথাগুলো বলতে পারছিলাম না, তাই আমি ভয়ে অজ্ঞান হয়ে গেছি। তুমি বুঝতে পারছো না, তোমার হাতের রান্নার স্বাদ এমনিতেই খুব ভালো। তুমি যদি একবার ওদেরকে ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াও, ওরা তোমাকে দিয়ে সারাদিন রান্না বান্না করাবে। ওদের জন্য রান্না করতে করতে তোমার কিন্তু 2 হাত খুলে যাবে। ওরে বাবা, তাই নাকি? এই ব্যাপার, পেটুক তাতে কি হয়েছে? এই নিয়ে তুমি চিন্তা করো না। মানুষ যদি বেশি বেশি খায় তাকে নিয়ে এরকম কথা বলতে নেই। ওদের পেটে বেশি খাবার ধরে তাই ওরা বেশি খায়। যাও, তুমি ওদের সঙ্গে গল্প করো, আমি ব্যাপারটা বুঝে নেব। এই কথা শুনে কুহেলি খুবই অবাক হয়। তবে আশ্চর্যবশত
কুহেলির 7 ভাই সেদিন বেশি খাবার খেতে পারে না। তারা অত্যন্ত কম পরিমাণে খাবার খায়। কুহেলি সেই দৃশ্য দেখে নিজে চোখে বিশ্বাস করতে পারে না। তোদের কি ব্যাপার বলতো? তোরা নিজেদের সামনে বিরিয়ানি, ফ্রাইড রাইস, মাটন, চিকেন, মাছ এত কিছু দেখছিস, কিন্তু খাবারগুলোর উপর ঝাঁপিয়ে পড়লি না কেন? তোরা ঠিক আছিস তো? কারণ এমনি সময়ে এসব খাবার দেখলে তোরা তো 2 মিনিটের মধ্যে সব খাবার খেয়ে নিস, কিন্তু এখন তো তোরা কিছুই খাচ্ছিস না। কুহেলি এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা এবং কুহেলির 7 ভাই জোরে জোরে হেসে ওঠে। আসলে কুহেলি তার ভাইদের ভাইফোঁটা উপলক্ষে নিমন্ত্রণ করছিল না বলে কুহেলির শাশুড়ি মায়ের খুবই দুশ্চিন্তা হয়। মণিদেবী মনে করে কুহেলির হয়তো তার ভাইদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, তাই মণিদেবী নিজেই কুহেলির 7 ভাইকে ফোন করে নিমন্ত্রণ করে। কিন্তু নিমন্ত্রণ করার সময় মণিদেবী যখন কুহেলির মা দোলা দেবীর সঙ্গে ফোনে কথা বলে, তখন দোলা দেবী কোনো ব্যাপার তার কাছে লুকিয়ে রাখে না। সে তার 7 পেটুক ছেলের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। ও এই ব্যাপার, আপনার 7 ছেলে পেটুক, ওরা বেশি খাবার খায় বলে আমার বৌমা লজ্জার খাতিরে ওদেরকে নিমন্ত্রণ করছে না। এ কি, ছি ছি, আমাদেরকে কুহেলি এতটা খারাপ ভাবতে পারলো? আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কখনো অভাব হয় না, তাতে ওরা যদি বেশি খায় আমাদের খাবার কোনো অংশে কম পড়বে না। এই শুনে দোলা দেবী খুবই খুশি হয়। কিন্তু দুঃখের বিষয়, কুহেলির 7 ভাই এতদিন ধরে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করার ফলে তাদের 7 জনেরই এখন সুগার ধরা পড়ে। তাই ডাক্তারবাবু তাদেরকে কঠিনভাবে কম খাওয়ার নির্দেশ দিয়েছে। তাই তারা এখন খাওয়ার পরিমাণ আগের থেকে অনেক কমিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দে তোরা, তোরা অনেক বেশি খাস বলে আমি তোদেরকে নিয়ে সবসময় লজ্জা পেতাম, আর তোদেরকে ভাইফোঁটা উপলক্ষেও নিমন্ত্রণ করতে চাইনি। তোরা পারলে আমাকে ক্ষমা করে দে ভাই। সুগার হয়েছে তো কি হয়েছে, একদিন বেশি বেশি খেলে আহামরি কোনো কিছু ক্ষতি হবে না, আর খাবারগুলো কিন্তু ব্যাপক খেতে হয়েছে। তাদেরকে এরকম আনন্দ করে খেতে দেখে কুহেলির শ্বশুরবাড়ির লোকেরা অবাক হয় বটে, কিন্তু তারা আনন্দও পায়। সীমা তার মা প্রিয়া দেবী এবং বাবা অমল বাবুর সাথে বসবাস করে। তাকে দেখতে ভীষণ সুন্দর ছিল। সে শহরের একটি বড় প্রাইভেট স্কুলে জব করত। সীমা তার মাস মাইনের পুরো টাকায় বিরিয়ানি খাওয়ার উপর খরচ করে দিত। মাসের 1 তারিখে স্যালারি ক্রেডিট হলে সে তার কলিগ রিয়ার কাছে এসে বলে, রিয়া, আজকে তো মাইনে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, চলো পাশের রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। ওখানে সস্তায় বেশ ভালো বিরিয়ানি পাওয়া যায়। বিরিয়ানির কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো। আর এখন আমাদের পরপর 2টো ক্লাস অফ আছে। না না, আমি যাব না, তুমি যাও। মাইনে পেতে না পেতে বিরিয়ানি খেয়ে আমি টাকা নষ্ট করতে পারবো না। আর আমি তোমার মতো অত বিরিয়ানি খেতে ভালোবাসি না গো। টাকা পেতে না পেতে রেস্টুরেন্টে আমি দৌড়াতে পারবো না তোমার মতো। সীমা একাই বিরিয়ানি খেতে চলে যায়। সে বেশ অনেকটা পরিমাণে বিরিয়ানি খায়। সীমা তার বাবা মায়ের জন্য বিরিয়ানি প্যাক করিয়ে নেয়। স্কুল শেষ হলে সে বাড়ি ফিরে আসে। সে তার বাবা মাকেও মটন বিরিয়ানি খাওয়ায়। আমার মেয়েটা একদম পাগলি, প্রত্যেক মাসের 1 তারিখে মাইনে পেলেই আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবে। এত বিরিয়ানি খেলে আমাদের পেটে বিরিয়ানির গাছ উঠবে যে, তখন বুঝবি তুই। এমন করে বলছো কেন? আমি নয় একটু বেশি বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই বলে তোমরাও আমাকে কথা শোনাবে? আর এমনিতেও কদিন পর বিয়ে করে আমি অন্য বাড়িতে চলে যাব। তাই যে কদিন তোমাদের কাছে আছি আমার বিরিয়ানি পাগলামি তোমাদের সহ্য করতেই হবে। সীমার সঙ্গে প্রীতম নামে একটি ছেলের বিয়ে ঠিক হয়েছিল। কলেজে পড়ার সময় থেকে সীমার সঙ্গে প্রীতমের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। তারা দুজনে প্রতিষ্ঠিত হয়ে গেলে তারা বিয়ে করবে বলে ঠিক করেছিল। প্রীতম তার মা নির্মলা দেবী এবং এক বোন স্বাগতার সঙ্গে বসবাস করত। কিছুদিন পর সীমার সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সীমার বিরিয়ানির পাগলামো যায় না। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তায় ভীষণ ট্রাফিক থাকলে সে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতে যায়। সেই রাস্তায় সীমা একটি বিরিয়ানির দোকান দেখতে পায়। ওটা তো বিরিয়ানির দোকান মনে হচ্ছে। এই রাস্তায় আগে তো কোনোদিন বিরিয়ানির দোকান দেখিনি। দেখে তো নতুন দোকানই মনে হচ্ছে, যাই দেখি একবার। সীমা বিরিয়ানির দোকানের সামনে এগিয়ে যায়। ওই দোকানে 40 টাকা দিয়ে একটা বিরিয়ানি কিনলে তার সাথে আর একটা বিরিয়ানি ফ্রি ট্যাগ লাগানো ছিল। সীমা ফ্রি বিরিয়ানির ট্যাগ দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। বাবা, 40 টাকায় 1 প্লেট বিরিয়ানি, মানে তো অনেক সস্তা।
তার উপর এক প্লেট বিরিয়ানি খেলে আরেক প্লেট ফ্রি। হেব্বি ব্যাপার। অন্য দোকানগুলোই বিরিয়ানির অনেক দাম, কি জানি কেমন বিরিয়ানির টেস্ট হবে, যাই একবার খেয়েই দেখি। এই বলে সে বিরিয়ানি খেতে চলে যায়। সেখানে সে তার কলেজের বান্ধবী শ্রীতমাকে বিরিয়ানি বিক্রি করতে দেখে অবাক হয়ে যায়। কি রে শ্রীতমা, তুই বিরিয়ানি বিক্রি করতে শুরু করলি কবে থেকে? কলেজে পড়ার সময় তো বলতিস বড় ব্যবসা করবি, আর এখন বিরিয়ানির দোকানে বিরিয়ানি বিক্রি করছিস? হ্যাঁ রে, আমি নতুন বিরিয়ানি বিক্রি করার ব্যবসা শুরু করেছি। তুই তো শুনেছিলাম একটা প্রাইভেট স্কুলে জব করিস, তাই না? আমার ওইসব জবে পোষাবে না। ব্যবসা করে আমি অনেক টাকা ইনকাম করব। আমার ওই মাসে 15-20 হাজার মাইনেতে পোষাবে না বোন। বিরিয়ানির দোকান দিয়ে মুকেশ আম্বানির মতো ভাব দেখাচ্ছে। সীমা শ্রীতমার দোকান থেকে অনেক অনেক প্লেট বিরিয়ানি খেয়ে নেয়। তার বিরিয়ানির স্বাদ খুব ভালো লাগে। এত বিরিয়ানি খাওয়ার ফলে সে আর নড়তে পারে না। সীমা শ্রীতমাকে বিরিয়ানির টাকা দিতে চায়, কিন্তু শ্রীতমা কিছুতেই টাকা নিতে চায় না। না রে, আমি টাকা নেব না। তুই আমার বন্ধু, আর বন্ধুর কাছ থেকে কেউ টাকা নেয় না। তোর জন্য বিরিয়ানি পুরো ফ্রি ফ্রি ফ্রি। তোর যত ইচ্ছে তুই বিরিয়ানি খা। শ্রীতমার কথা শুনে সীমা ভীষণ পরিমাণে খুশি হয়। তোর দোকানের বিরিয়ানির স্বাদ সত্যি দারুণ। আমি সবাইকে তোর দোকানে বিরিয়ানি খেতে আসার কথা বলবো। আমার পরিচিতরা তোর দোকানে বিরিয়ানি খেতে আসলে তোর অনেক টাকা লাভ হবে। সীমা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসে। সীমার শাশুড়ি মা তার জন্য রাত্রের খাবার রান্না করে রেখেছিল। প্রীতম অফিস থেকে বাড়ি ফিরে এসে নিজের মতো খেয়ে নিয়েছিল। নির্মলা দেবী ও স্বাগতা সীমার স্কুল থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। সীমা ফিরে আসলে তার শাশুড়ি মা ও ননদ সীমাকে একসঙ্গে তাদের সঙ্গে খেতে বলে। মা, আমার একেবারেই খিদে নেই। অফিস থেকে ফেরার সময় আমি আমার বান্ধবীর দোকানে ফ্রিতে 10 প্লেট বিরিয়ানি খেয়েছি, তাই আমার পেট পুরো ভরা। বৌমা, তুমি তো প্রায় দিনই বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসো। আমি শুধু শুধু তোমার জন্য রান্না করি, আর রান্নাগুলো নষ্ট হয়। আমাকে তো আগেই বলে দিলেই পারতে, তাহলে আমি কষ্ট করে তোমার জন্য রান্না করতাম না। তোমার বান্ধবী ফ্রিতে বিরিয়ানি খাইয়ে দিল, তাও আবার 10 প্লেট। এখন বাজারে বিরিয়ানির অনেক দাম। তোমাকে ফ্রিতে 10 প্লেট বিরিয়ানি খাইয়ে তো লস হয়ে গেল, তাই না? আমার বান্ধবী ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে, এটাই স্বাভাবিক। আর ওর বিরিয়ানির দোকানে বিরিয়ানির দাম মাত্র 40 টাকা, বুঝলে? বেশি দাম নয়। দাম চাইলে টাকা দিয়ে দিতাম। তুমিও গিয়ে খেয়ে আসবে একদিন। আমার নাম বলবে, তোমাকে ফ্রিতে বিরিয়ানি খাইয়ে দেবে। কোনো দরকার নেই। আমার মেয়ে তোমার মতো বিরিয়ানি খেলে ওর পেটে রোগ ধরে যাবে। আর 40 টাকার বিরিয়ানি কেমন হবে তার কোনো ঠিক নেই। ভাগাড়ের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে মনে হয়। সীমা তার শাশুড়ি মা ও ননদের কোনো কথাই কোনো পাত্তা দেয় না। সে প্রায় শ্রীতমার দোকানে গিয়ে বিরিয়ানি খেতে শুরু করে। সীমা তার অফিস কলিগ এবং আত্মীয় স্বজনদের কাছেও শ্রীতমার বিরিয়ানির দোকানের নাম রেকমেন্ড করে। এত কম টাকায় বিরিয়ানির কথা শুনে তারাও অনেক বেশি খুশি হতো। সকলে শ্রীতমার দোকানে বিরিয়ানি খেতে যেত। শ্রীতমারও ভালো বিরিয়ানি বিক্রি হতে শুরু হয়, কিন্তু সে সীমাকে সবসময় ফ্রিতে বিরিয়ানি খাওয়ায়। আমি তোর দোকানে সবসময় ফ্রিতে বিরিয়ানি খাই, তুই একদিনও আমার থেকে টাকা নিস না। এমন রোজ রোজ ফ্রিতে বিরিয়ানি খেলে তোর তো লোকসান হয়ে যাবে রে। না না, লোকসান হবে কেন? তোর জন্য আমার বিরিয়ানির দোকানে সেল অনেক পরিমাণে বেড়ে গেছে, তাই তোর যত ইচ্ছা তত প্লেট ফ্রিতে বিরিয়ানি খাবি। আমার যখন তোকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তাহলে তোর ফ্রিতে বিরিয়ানি খেতে অসুবিধা কিসের শুনি? না না, আমার আবার ফ্রি ফান্ডে বিরিয়ানি খেতে কিসের সমস্যা হবে? তোর ঘাড় ভেঙে রোজ রোজ বিরিয়ানি খাচ্ছি, নিজের পকেট থেকে একটা টাকাও খরচ হচ্ছে না। আমি তো রেগুলার ফ্রিতে বিরিয়ানি খেয়েই যাব, আর আমার টাকাও বেঁচে যাবে। এইভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সীমা প্রত্যেক দিন স্কুল থেকে বেরিয়ে শ্রীতমার দোকানে ফ্রিতে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর স্বাগতার এক বড়লোক বাড়িতে বিয়ে ঠিক হয়ে যায়। সীমার শাশুড়ি মা নিজের মেয়ের বিয়ে নিয়ে খুব উৎসাহিত ছিল। সে তাকে তার মন পছন্দের সব রান্না করে খাওয়াতে শুরু করে। সকলে ভীষণ খুশি ছিল। একদিন স্বাগতা তার বৌদির কাছে এসে বলে, বৌদি, আমার না তোমার মতো ফ্রিতে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা করে, কিন্তু আমার তো চেনা পরিচিত কোনো বিরিয়ানির দোকান নেই যে আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে। তুমি প্লিজ আমাকে একদিন তোমার বান্ধবীর দোকানে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে। আমি তো তোমার ননদ, আমার মনে হয় না তোমার বন্ধু আমার থেকে বিরিয়ানির টাকা নেবে। তুমি ফ্রিতে বিরিয়ানি খাবে সেটা আমাকে আগেই বলতে পারতে। সেদিন তো মায়ের সামনে আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়া নিয়ে কত কথা শোনালে।
আরে তুমি তো মাকে চেনোই, আমার লিভার অ্যাবসেস আছে বলে মা আমাকে কখনোই বাইরের খাবার খেতে দেয় না। তারপর তোমার সাথে ফ্রিতে বিরিয়ানি খেতে যাব শুনলে আমাকে ভীষণ বকাবকি করবে। আর এখন তো অনেক কষ্টে আমার একটা ভালো ঘরে বিয়ে ঠিক হয়েছে, আমি যদি বাইরের বিরিয়ানি খাওয়ার কথা বলি মা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফ্রিতে বিরিয়ানি খাইয়ে আনবো। আর এমনিতেও তোমার কদিন পর বিয়ে হয়ে যাবে, তাই তোমার এই ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করে দেব। স্বাগতা সীমার কথা শুনে ভীষণ খুশি হয়। পরের দিন সীমার স্কুল ছুটি হয়ে গেলে সে স্বাগতাকে মেসেজে বিরিয়ানির দোকানের লোকেশন পাঠিয়ে দেয়। স্বাগতা তার মায়ের কাছে শপিং করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে সীমার সাথে শ্রীতমার বিরিয়ানির দোকানের সামনে দেখা করে। স্বাগতার বৌদি তাকে বিরিয়ানি খাওয়াতে দোকানের ভেতরে নিয়ে যায়। শ্রীতমা, আজ আমার ননদ তোর দোকানের বিরিয়ানি খেতে এসেছে। আমার মুখে এতবার করে বিরিয়ানির দোকানের নাম শুনেছে, এ আজকে আর নিজের লোভ সামলে রাখতে পারছে না। সামনেই এর বিয়ে, তাই বিয়ের আগে ভালো করে বিরিয়ানি খাইয়ে মনের ইচ্ছেটা মিটিয়ে নি। বাহ, কংগ্রেচুলেশন। বলো কি বিরিয়ানি খাবে? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, স্পেশাল মটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি? তুমি আজ আমার দোকানের অতিথি, তুমি যেই বিরিয়ানি খেতে চাও আমি তোমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো। এই শোন না, এর বিরিয়ানিটা একটু কম রিচ করিস কেমন? আসলে আমার ননদের লিভারের রোগ আছে, রিচ বিরিয়ানি খেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। স্বাগতা ফ্রিতে বিরিয়ানি খাওয়ার কথা শুনে খুব খুশি হয়। শ্রীতমা স্বাগতার জন্য স্পেশাল করে 4 প্লেট বিরিয়ানি রান্না করে দেয়। স্বাগতা সব বিরিয়ানি পরিষ্কার করে খেয়ে নেয়। সীমাও বিরিয়ানি খায়। স্বাগতার ভীষণ পরিমাণে মাথা ঘোরাতে শুরু করে, তার ভীষণ বমিও হয়, তার মুখ থেকে সাদা ফেনা উঠতে থাকে। সীমা তার ননদের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এই স্বাগতা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? শ্রীতমা, তুই আমার ননদকে কি বিরিয়ানি খাওয়ালি? এর মুখ থেকে গ্যাজলা উঠছে কেন? এই স্বাগতা, তুমি প্লিজ চোখ খোলো। এই শ্রীতমা, তুই বিরিয়ানিতে কি মিশিয়েছিস? আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। তোর ননদের কি হয়েছে আমি কি করে জানবো? যা বেরো তোর অসুস্থ ননদকে নিয়ে আমার দোকান থেকে। আমার দোকানে এমন অসুস্থ মেয়ে পড়ে আছে দেখলে কোনো কাস্টমারই আসবে না। এতই যখন শরীরের সমস্যা তাহলে ফ্রিতে বিরিয়ানি খেতে এসেছে কেন? যা বেরো এক্ষুনি। শ্রীতমা সীমা ও তার অসুস্থ ননদকে দোকান থেকে বের করে দেয়। তাড়াতাড়ি করে সীমা অ্যাম্বুলেন্সে কল করে। স্বাগতাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সীমা তার শাশুড়ি মা এবং বরকে ফোন করে সব ঘটনা জানায়। তারা সেই মুহূর্তেই হাসপাতালে চলে আসে। নির্মলা দেবী ভীষণ কান্নাকাটি শুরু করে। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম ওই দোকানে ফ্রিতে বিরিয়ানি খেতে যেও না। আজকে তোমার জন্য আমার মেয়েটা মরতে বসেছে। তোমার অত লোভ যখন, নিজে বিরিয়ানি খেতে পারতে। আমার মেয়েকে কেন বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছো? কদিন পর আমার মেয়েটার বিয়ে, এবার কি হবে? ডাক্তারবাবু স্বাগতার চিকিৎসা করে বাইরে বেরিয়ে আসে। আমার বোনের কি হয়েছে ডাক্তারবাবু? ও বেঁচে যাবে তো? ওর কিছু হয়নি তো ডাক্তারবাবু? আপনার বোনের খাবারে বিষ মেশানো হয়েছিল, আর ওর এমনিতেই লিভার বেড়েছে, তাই পয়জনের তাড়াতাড়ি শরীরে রিয়াকশন হয়ে গেছে। এখন ঈশ্বরই একমাত্র ভরসা। ডাক্তারবাবুর কথা শুনে সকলে ভীষণ ভয় পেয়ে যায়। প্রীতম, তুই তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। তোর বউ আমার মেয়েকে বিষ খাইয়েছে, একে পুলিশে ধরিয়ে দে। প্রীতম পুলিশকে ফোন করে দেয়। পুলিশ সেখানে এসে সীমাকে অনেক জিজ্ঞাসাবাদ করে। কিছুক্ষণ পর স্বাগতার জ্ঞান ফিরে আসে, সে প্রাণপণে বেঁচে যায়। সকলে ভীষণ খুশি হয়। অন্যদিকে পুলিশ শ্রীতমাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায় এবং সীমা ও তার পরিবারকেও সেখানে ডাকে। কি রে, তুই সবার সামনে সত্যিটা স্বীকার করবি না আমরা বলবো? বল যে তুই ইচ্ছা করে বিরিয়ানিতে বিষ মিশিয়েছিলিস। বল বল। সকলে এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। হ্যাঁ, আমি ইচ্ছা করে সীমার ননদের বিরিয়ানিতে বিষ মিশিয়েছি। সীমাকে আমি সহ্য করতে পারি না। কলেজ লাইফে আমি প্রীতমকে খুব পছন্দ করতাম, কিন্তু সীমা প্রীতমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমি সহ্য করতে না পেরে কলেজ চেঞ্জ করে নিয়েছিলাম। পরে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম, সেই ব্যবসায় লোকসান হওয়ায় সীমা যে স্কুলে চাকরি করে ওখানে আমি চাকরির ইন্টারভিউ দিই। কিন্তু পরে আমি জানতে পারি আমার জায়গায় সীমাকে চাকরিতে নেওয়া হয়েছে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারিনি, কিন্তু আমার কাছে তখন কিছু করার ছিল না। যা জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে আমি স্কুলের সামনে বিরিয়ানির দোকান খুলি। আর আমার কপাল এত ভালো যে সীমা আমার দোকানে বিরিয়ানি খেতে আসে, আর আমি ওকে ফ্রিতে বিরিয়ানি খাইয়ে লোভ বাড়িয়ে দিই। তোর মনে আমার জন্য এত বিষ ছিল শ্রীতমা? তুই তাহলে আমার ক্ষতি করতে পারতিস। আমার ননদ কি দোষ করেছিল? প্রথমে ভেবেছিলাম তোকেই মেরে ফেলবো, কিন্তু আমি সুযোগ পাইনি। তাই তোর ননদকে তোর সঙ্গে দেখে প্ল্যানটা বদলে নিলাম, কারণ তোর ননদ মরলে তোকেই সবাই দোষ দেবে।
আমার বরাবরই তোমায় পছন্দ ছিল না শ্রীতমা। হিংসা করে তুমি নিজের জীবনই ধ্বংস করলে। যাও এবার গিয়ে জেলের হাওয়া খাও। পুলিশ শ্রীতমাকে ধরে নিয়ে চলে যায়। সীমাও তার বিরিয়ানির প্রতি লোভ লালসা ত্যাগ করে। তারপর থেকে সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।